হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে একটা অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে ইউএস এম্বাসি ঢাকার ইন্টারভিউ ফেস করতে পারেন, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে অনেকেই প্রশ্ন করে যে কী প্রশ্ন করে ইউএস এম্বাসি ঢাকায়? আসলে বেসিক্যালি ওখানে প্রশ্ন কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকে। সেগুলোতে যদি আপনি সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন, তাহলে ওরা আর বেশি ঝামেলা করে না। ঝামেলা না, আর বেশি প্রশ্ন করে না। ঝামেলা বলতে আমি ওটা বোঝাচ্ছি না যে আম খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে নিয়ে যায়, সেটা না। আসলে ওরা যখন দেখে যে একটা মানুষের ইউএস এম্বাসিতে ভিসা এপ্লাই করেছে, তো সে কেন করেছে? হ্যাঁ? তারা বোঝার চেষ্টা করে যে সে কি আসলে বেড়াতে যেতে চাচ্ছে নাকি বেড়াতে গিয়ে থেকে যেতে চাচ্ছে। তো সেইজন্য ওরা তারপরে একটু কনফার্ম হতে চায় যে ভিসাটা দেওয়ার আগে যে লোকটা কেন যেতে চাচ্ছে? আসলে কি দরকার? নাকি তবে ওরা যদি দেখে যে ভালো ইনকাম, হ্যাঁ? মান্থলি ইনকাম কিংবা ভালো উম সহায় সম্পত্তি আছে, হ্যাঁ? সেগুলো যদি তাদের কাছে একটা প্রুফ করা যায় প্রথমে ভার্বালি, তারপরে ওরা ডকুমেন্ট চাইতে পারে, নাও চাইতে পারে। তবে যদি ওরা ডকুমেন্ট নাও চায়, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে, কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। আপনি যদি আপনার সহায় সম্পত্তি না থাকলেও বলেন যে আমার অনেক কিছু আছে, সেটা কিন্তু বলতে যাবেন না। হ্যাঁ? তো আমার মনে হয় যে এটা একটু কেয়ারফুল থাকতে হবে। তো প্রথমে যদি ওরা প্রশ্ন করে যে আপনি কেন যাচ্ছেন? তো উত্তরটা হতে হবে স্পেসিফিক। হ্যাঁ? আপনি বেড়াতে গেলে, আপনি যদি ভিজিট ভিসার জন্য এপ্লাই করে থাকেন, তাহলে উম বেড়াতে যাওয়ার কথা বলাই ভালো। তো বেড়াতে যাবেন, কোথায় যাবেন? তো আপনি কোথায় যাবেন? আমেরিকার আ প্রাথমিক গন্তব্য এটা বলা উচিত যে আমি কোথায় যাব? অনেকে নিউ ইয়র্কে আসে, অনেকে ওয়াশিংটন ডিসি বা ভার্জিনিয়া, অনেকে আবার অন্যান্য দিকে, হ্যাঁ, সাউথে যায়। তো এটা স্পেসিফিক্যালি বলা উচিত যে ধরেন আমি নিউ ইয়র্কের কথা বলছি। তো নিউ ইয়র্কে যাব। তো আপনি যদি নিউ ইয়র্কে আসেন, তাহলে নিউ ইয়র্কে আপনি কোথায় থাকবেন? তো নিউ ইয়র্কে আপনার আত্মীয়স্বজন যদি থাকে, আপনি ডিএস 160 তে তো আপনি অবশ্যই সেটা ফিল আউট করেছেন। তো যদি আত্মীয়স্বজন না থাকে, তাহলে আপনাকে একটা হোটেলের কথা বলতে হবে যে আপনি হোটেল বুকিং দিয়েছেন। হোটেল বুকিংয়ের প্রমাণপত্র সাথে থাকলে ভালো। তো আপনি যখন নিউ ইয়র্কের কথা বলবেন, তো নিউ ইয়র্কে আপনি কতদিন থাকবেন? তো আপনার সাধারণত বাংলাদেশের যারা চাকরি-বাকরি করে, তারা 15 দিনের বা 16 দিনের বেশি ছুটি পায় না, 15-20 দিন। তো আপনাকে একটা মেন্টাল সেটআপ রাখতে হবে যে ওরা এটা মাথায় আছে। সো আপনি যদি বলেন যে আমি 2 মাস থাকবো, এই 2 মাসটা কিন্তু ওরা ভালোভাবে নিবে না। তো আপনাকে বলতে হবে যে আপনি যেটা সত্যি, আপনি যদি আপনার অফিস থেকে 15 ডেজ ছুটি নিয়ে থাকেন, তাহলে আপনাকে বলতে হবে আপনি 15 ডেজের জন্য যাচ্ছেন। আর যদি যতটুকু ছুটি আছে ততটুকুই বলা উচিত। তবে মাসখানেকের বেশি বলা উচিত না। কারণ মাসখানেকের বেশি আসলে বাংলাদেশ থেকে ছুটি নেওয়া যায় না। যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে, তাহলে আপনার সেটা মাথায় রাখতে হবে যে আপনি আ ব্যবসাটা আপনি যে থাকবেন না এই কয়েকদিন। তো থাকবেন না যে ধরেন আপনি আমেরিকায় আ ১ মাস বা ১.৫ মাস থাকবেন। আপনার ব্যবসা, আপনি থাকতেই পারেন হয়তো এখানে অফিসের ক্ষেত্রে যেরকম ছুটির একটা বাধ্যবাধকতা আছে, তো ব্যবসার ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নেই। তো আপনি যখন আমেরিকা থাকবেন, তখন ব্যবসার কাজকর্ম কে দেখাশোনা করবে? আপনারা বর্তমানে। এই কথাটা বলতে হবে যে আমার ম্যানেজার বা আমার সামওয়ান। এটা বলতে হবে যে আপনার এই মানুষটি বর্তমানে আপনার ব্যবসার দেখাশোনা করবে। আর আপনি তো কানেক্টেড আছেন ইন্টারনেটের মাধ্যমে। আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে এবং ভিডিও কল মাধ্যমে আপনি হয়তো টেক কেয়ার করতেই পারবেন। কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার সেকেন্ড ইন কমান্ড এই মানুষটি। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। যারা ব্যবসায়ী তাদের জন্য বলছি। থাকবেন। এখন আপনার কি কোনো ট্রাভেল ইটিনারি আছে কিনা? তো আপনি বলবেন যে হ্যাঁ, আছে। আপনার কোথায় ঘুরবেন নিশ্চয়ই একটা মাথায় থাকা উচিত যে আপনি নিউ ইয়র্কের কোন জায়গায় দেখবেন, হ্যাঁ? অনেকে আছে যে স্ট্যাচু অফ লিবার্টি বা নায়াগ্রা ফলসের কথা বলে, এগুলো কমন। এগুলো ছাড়াও আপনি আরও ২-৩ টা গন্তব্য বাড়িয়ে বলতে পারেন যে আপনার অনেকগুলো পার্ক আছে। নিউ ইয়র্কের অনেক আপনি আপস্টেটের দিকে আপনার প্রকৃতি ভালো লাগে, আপনি আপস্টেটের দিকে যাবেন। আর শহর তো ঘুরে দেখবেন। নিউ ইয়র্ক সিটি, ম্যানহাটন, তারপর ম্যানহাটনের যে
যে কয়টা দর্শনীয় স্থান আছে সেগুলো বলবেন। অনেকে অন্যান্য স্টেটেও যান, যেমন অনেকে হয়তো নিউ ইয়র্কে প্রথমে আসলেন, আসার পরে তারা টেক্সাস, ফ্লোরিডা কিংবা ক্যালিফোর্নিয়াতে যেতেই পারেন। তো সেগুলো তাদের বলতে হবে যে আমি হয়তো 5-6 দিন নিউ ইয়র্কে থাকবো, 5-6 দিন নিউ ইয়র্কে থাকার পরে আমি টেক্সাস যাব, টেক্সাসে আমার ফ্রেন্ড আছে বা যেখানে যান, তো সেখানে আপনি 2-3 দিন থাকবেন, তারপর ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়া বা অন্যান্য স্টেট বা মিশিগান বিভিন্ন জায়গায় যায়। ট্যুরিস্ট অ্যাট্রাকশন তো আসলে অনেক জায়গাতেই আছে। তো বিশেষ করে বাংলাদেশের মানুষরা এসে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এসব জায়গায় যায়। আবার মিশিগানেও যায় অনেকে। মিশিগানে একটা হিউজ বাঙালি কমিউনিটি আছে। তো তারপর আবার ফেরার সময় তারা নিউ ইয়র্ক হয়ে আবার ব্যাক করে। তো নিউ ইয়র্কের কথা বলবেন, সাথে অন্যান্য ট্রাভেল প্ল্যানগুলো আপনার বলতে হবে। এখন যদি আপনি আত্মীয়-স্বজনদের বাসায় যান, তাহলে আপনার আত্মীয়-স্বজনের একটা ইনভাইটেশন লেটার দেখাতে পারেন। ইনভাইটেশন লেটারটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, কারণ অনেক সময় ওরা দেখতেই চায় না, জানতেও চায় না। কিন্তু যদি আপনি আত্মীয়-স্বজনের বাসায় যান, ইনভাইটেশন লেটারে মাস্ট লেখা থাকে যে সে আসতেছে, তাকে আমি এই কয়েকদিন আমি তাকে তার ফুডিং, তার স্টে এগুলো আমি টেক কেয়ার করবো। তো সেক্ষেত্রে তার খরচ আসলে সেই বহন করতেছে যে ইনভিটেশন লেটারটা দিল। কাজেই তার ইনকাম সোর্স মানে ওইভাবে তার ব্যাংকে অতটা টাকা না থাকলেও চলে, কিন্তু যখন সে হোটেল দেখাবে বা তার আত্মীয়স্বজন নাই, তখন সে বা বন্ধুবান্ধব নাই, তখন সেক্ষেত্রে সে বলতে পারে যে তাহলে তোমার মান্থলি ইনকাম কত, মান্থলি ইনকাম কত। তখন মান্থলি ইনকামের কথাটা যখন আসবে, তখন সে হয়তো ব্যাংক স্টেটমেন্ট চাইতেও পারে, নাও চাইতে পারে। তো ব্যাংক স্টেটমেন্ট যদি চায়, তো সেই পরিমাণ টাকা আপনার আছে কিনা, যাতায়াত, প্লেন ফেয়ার, ওখানে থাকা খাওয়া, হোটেল ভাড়া সব সহ আপনার আছে কিনা টাকাটা, সেটা এনশিওর করতে পারে চাইলে। হ্যাঁ, কিন্তু করে না সাধারণত, তারপরেও করতে পারে। তো এগুলা সাবধান হওয়া উচিত শুরু থেকেই। তো যখন ওরা এটা করবে, ভেরিফাই করলো, ঠিক আছে আপনি আত্মীয় স্বজনের বাসায় থাকেন বা হোটেলে থাকেন, এটা এই পার্টটা গেল। এখন আপনাকে ভেরিফাই করবে ওরা যে আপনি মানে ফার্স্ট টাইম কিনা। তো ওদের রেকর্ডে থাকবে যে আপনি ফার্স্ট টাইম কিনা। তো যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে ওদের প্রশ্ন করবে যে আপনার লাস্ট 5 ইয়ার্সে কয়টা দেশ ভ্রমণ করেছেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো আমাদের দেশের অনেকেই এখন খুব বিদেশ ভ্রমণে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের আশেপাশের যে কান্ট্রিগুলো, সেগুলোতে যাচ্ছে। তো সেই কান্ট্রিগুলোতে আমাদের বিশেষ করে দুবাই, ইদানিং তুরস্কতে যাচ্ছে। আর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো তো কমন জায়গা। ভিয়েতনাম, পাশাপাশি অনেকগুলো কান্ট্রি আছে, ওগুলোতে যেতে গেলে ভালো। দুবাই, তুরস্ক এগুলা এখন একটা মানে ট্রাভেল ডেস্টিনেশনে পরিণত হয়েছে। তো ট্রাভেল ডেস্টিনেশন যেহেতু এগুলো, এবং দুবাই যাওয়া মানে হচ্ছে, এবং তুরস্ক যাওয়া মানে হচ্ছে যে তার আসলেই ভ্রমণের ইচ্ছা আছে এবং সে একটা পর্যটক মানসিকতার একটা লোক। সো তাকে ভিসা দিয়ে দেওয়া যেতে পারে। তখন হয়তো তারা আর প্রশ্ন ফার্দার নাও করতে পারে। আবার এটাও জিজ্ঞাসা করবে যে তুমি কি কাজ করো, তোমার এখানে প্রফেশনটা কি। তো প্রফেশনটা কি আপনাকে বলতে হবে যে আমি চাকরি করি বা ব্যবসা করি। তো ওরা যদি বলে যে চাকরি করেন, তো কতদিন ধরে চাকরি করেন, তো আপনাকে বলতে হবে আপনি যদি অনেক দিন ধরে একটা দায়িত্বপূর্ণ পদে চাকরি করেন, তাহলে ওরা কনফিডেন্স পাবে। আপনার যদি ইনকাম ভালো থাকে, আপনার ডেজিগনেশন এগুলো জিজ্ঞাসা করবে। তো ডেজিগনেশন জিজ্ঞাসা করলে এবং লেংথ অফ ওয়ার্ক, লেংথ অফ সার্ভিস এগুলো যদি আপনি বলতে পারেন, তাহলে ওরা কনফিডেন্স পাবে যে না, ওকে ভিসা দেওয়া যায়। আর আপনি যদি জাস্ট শুরুতেই আপনি চাকরি ঢুকছেন, মাত্র 1 বছর হয়, এখন আপনি বিদেশে আসতে যাচ্ছেন, তাও আমেরিকায়, হ্যাঁ, আপনার অন্য কোনো কান্ট্রিতে ভ্রমণ করা নাই, ভিসা রিজেক্ট হওয়ার চান্সই বেশি। সো এইগুলো হচ্ছে কমন প্রশ্ন। আর যদি আপনি ওয়াইফ এবং বাচ্চা নিয়ে দাঁড়ান, সেক্ষেত্রে ওরা আরও কিছু জিনিস ভেরিফাই করতে পারে। ওয়াইফকে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, যে আপনার কথার সাথে ওয়াইফের কথা মিলতেছে কিনা। হ্যাঁ, কারণ আপনি ট্রাভেল প্ল্যান তো আপনি নিজে একা করেন নাই, আপনার ওয়াইফকে নিয়ে করছেন। সো ওয়াইফকে প্রশ্ন করতে পারে। আর আপনি যদি সিঙ্গেল আসতে চান, তাহলে আপনার সিঙ্গেল অনেক কিছু করতে পারে, মানে সিঙ্গেল এই প্রশ্নগুলো করতে পারে যেটা আমি বললাম। আর যদি ওয়াইফকে নিয়ে দাঁড়ান, তাহলে ওয়াইফকেও প্রশ্ন করতে পারে। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগে 2-3 বছর আগে যেরকম ছিল, এখন ওরা চেঞ্জ করতেছে অনেক কিছু। আর ওই যে বার্থ ট্যুরিজমটা বন্ধ, তো
তো ওরা চাচ্ছে না কেউ বার্থ ট্যুরিজম করুক, ওরা আমেরিকায় এসে কারো বাচ্চা হোক এটা ওরা চায় না, কারণ বাচ্চা হইলে যে নাগরিকত্ব দিতে হবে এই জিনিসটা ওরা এখন হয়তো চাচ্ছে না। তো বার্থ ট্যুরিজমটা মনে হয় নিরুৎসাহিত করছে ওরা। তো ওরা যদি প্রেগনেন্ট কাউকে দেখে মনে হয় না ভিসা দিবে। ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে পোশাক আশাক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো পোশাক আশাকটা একটু ভালো পোশাক পরে যাওয়া উচিত। ছেলেদের ক্ষেত্রে একটা স্যুট পরে যাওয়াই ভালো, যদি খুব গরম থাকে তারপরে ফর্মাল পরে যাওয়া উচিত। আর যদি ঠান্ডা বা একটু লেট অটাম টাইপের ওয়েদার থাকে বাংলাদেশে তাহলে স্যুট পরা যেতেই পারে, তবে ফর্মাল পোশাকে যাওয়াই ভালো। আর মহিলাদের পরিপাটি পোশাক পরে যাওয়াটা দরকার। সো এই হলো অবস্থা। আমি যতটুকু আমার মানে আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স মানুষের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু বুঝলাম, তো আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এর বাইরে আসলে তেমন কোনো প্রশ্ন করে না। ট্রাভেল ইটিনারি প্রশ্ন করতে পারে, তারপর ইনকাম সম্পর্কে জানতে চাইতে পারে, আপনার বর্তমান চাকরি বাকরি কী করেন বা ব্যবসা কী করেন সেটা জানতে চাইতে পারে, তারপরে বিদেশ ভ্রমণ করেছেন কিনা জানতে চাইতে পারে। ডিএস 160-তে যা ইনফরমেশন দিবেন সেটাই ওরা নিয়ে বসে, সেই অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে, কাজেই উত্তরটাও সেই অনুযায়ী হতে হবে। ডিএস 160 মানে ওইটার বাইরে কথা বলা যাবে না। আপনি যা প্রশ্ন করবে ডিএস 160 থেকেই করবে এবং আপনাকে ওই অ্যান্সারগুলোই দিতে হবে যেটা আপনি দিয়েছেন। আর নিউ ইয়র্কে বা আমেরিকার অন্যান্য স্টেটের এয়ারপোর্টগুলোর নাম আপনার মাথায় থাকতে হবে, যা আপনি কোন এয়ারপোর্টে নামতেছেন, কোন এয়ারপোর্টের কী নাম, হ্যাঁ ওই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। সো দ্যাটস ইট, আমার আর কিছু বলার নেই। তো কিছুটা হেল্প হবে হয়তো আপনাদের, সেই জন্য ভিডিওটা বানানো। সো থ্যাংক ইউ, ভালো থাকেন।